বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতের না যাওয়ার সিদ্ধান্ত অনড় বাংলাদেশ। এবং আজকে বিকেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটারদের সাথে একটা বৈঠক করেছেন। তারপরে তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে আইসিসি যেহেতু বাংলাদেশের ভেন্যু বদলানোর অনুরোধ রাখেনি, এর অর্থ এবার টি-20 বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না বাংলাদেশের। মানে দুই দেশের যে রাজনীতি, আমি বলি যে পার্শ্ববর্তী দেশের রাজনীতি, সেই রাজনীতির একটা বড় বলি মনে বাংলাদেশে ক্রিকেট হয়ে গেল। আমি বলি এভাবে কথা বলবো না, আমরা বরং আমাদের জায়গা থেকে যে শক্তিমত্তা দেখিয়েছি সেটাকে আমি প্রশংসা করতে চাই। মানে খেলা ঠিক খেলা না, খেলা বহু ক্ষেত্রেই রাজনীতি, এটা মনে রাখতে হবে। এবং আমরা যদি দীর্ঘমেয়াদে ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে, কেমন হবে, ভারত আমাদের সাথে কি অ্যাটিটিউড রাখবে, তার জন্য আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা ফর দ্য টাইম বিং বলি এরকম মনে হতে পারে, কিন্তু পৃথিবীর ইতিহাসে এই ঘটনাগুলো ঘটে বিভিন্ন সময়। খেলা রাজনীতির সাথে রিলেটেড হয়। পাকিস্তান ভারতের পাল্টাপাল্টি সফর হয় না, এক দেশ আরেক দেশে খেলতে যায় না, এগুলো তো চলছে। রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর তার বিভিন্ন রকম প্রতিযোগিতা থেকে তাকে উইথড্র করতে হয়েছে। এখন একটা জিনিস একটু মনে রাখা দরকার, আমি এটা মনে করি, বাংলাদেশ আর আইসিসি অ্যাপারেন্টলি মনে হচ্ছে, কিন্তু আপনি ভারতের আলাপটা করেই ফেললেন। আইসিসি না, আসলে এটা ভারতের সাথেই এক ধরনের প্রক্সি যুদ্ধ। আইসিসির এই মুহূর্তে যিনি হেড, তিনি হচ্ছেন জয় শাহ, অমিত শাহ ছেলে। মানে বিজেপির যদি ফেস চিন্তা করেন, মোদির সাথে সাথে তারপরে অমিত শাহ, যোগী আদিত্যনাথরা আসে, তার সন্তান। এমনকি না হলেও আইসিসি সবসময় ভারতেরই নিয়ন্ত্রণে ছিল, কারণ এই খেলাটা ভারতের 150 কোটি মানুষের বাজার যদি না পায়, এই খেলা সার্ভাইভই করবে না। নো ওয়ে ইনফ্যাক্ট, কারণ অন্য যে কোনো দল যারা খুব ভালো খেলে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ওদের দেশগুলোতে এই খেলা 3 নাম্বার, ফুটবল, রাগবি, তারপর হচ্ছে ক্রিকেট। সুতরাং ওই একে তো তাদের মানুষ কম, তার উপর ওগুলোতে টপ খেলা না। সো আসলে ক্রিকেট এই সাবকন্টিনেন্টের উপর ডিপেন্ডেন্ট, এবং সত্যি বলতে আমাদের উপরও ডিপেন্ডেন্ট। আমাদের 20 কোটি মানুষের বাজার আছে, সুতরাং এটা যে সব দিক থেকে তাদের সুবিধা হয়েছে নট নেসেসারিলি। কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম, মুস্তাফিজকে কেন্দ্র করে শেষ পর্যন্ত পরিস্থিতি যেই জায়গায় গেল, এমনকি স্বয়ং আইসিসির যে নিরাপত্তা রিপোর্ট এটা পাবলিশড হয়েছিল, তাতে বলাই হয়েছে মুস্তাফিজ থাকলে আমাদের রিস্ক বেড়ে যাবে, আমাদের খেলোয়াড়, আমাদের দর্শকরা যদি দেশে জার্সি পরে কোথাও যান, সেটায় তারা ইনসিকিউরড হয়ে পড়তে পারেন। এসব জানার পর বাংলাদেশ যেটা চেয়েছিল সেটা তো খুবই লজিক্যাল। এমনকি মুস্তাফিজকে যে খেলতে যেতে দেয়া হয়নি, যুক্তি ছিল নিরাপত্তা, যে তাকে হিন্দুত্ববাদীরা হুমকি টুমকি দিচ্ছে। মানে ভারতেই সমালোচনা হয়েছে এসব আচরণের। শশী থারুর এটা নিয়ে খুব শক্ত কথাবার্তা বলেছেন যে তুমি একটা সরকার, তোমাকে কিছু হিন্দুত্ববাদী লোক হুমকি দিল আর তুমি তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তো তুমিই বলছো আমাদের প্লেয়ারের নিরাপত্তা নাই, তুমিই বলছো আমাদের যদি টিম যায় সেখানে যদি মুস্তাফিজ থাকে, বলছে না যে মহাবিপদ হয়ে যাবে, কিন্তু সিকিউরিটি রিস্ক যেটা মডারেট ছিল সেটা মডারেট টু হাই হয়ে যেতে পারে। তো এরপর আমরা একটা ভেন্যু চেঞ্জ করা তো খুবই লজিক্যাল ছিল, তারা সেটা করলো না। আমরাও সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি একটা কথা বলতে চাই, এই স্টেপগুলোর মাধ্যমে ধাপে ধাপে ভারতকে আসলে এই মেসেজ দিতে হবে, এটার জন্য কিন্তু একটা পেইনফুল টাইম যাবে। ভারত এতদিন হাসিনার সাথে যেভাবে ডিল করেছিল, মানে এর একটা কলোনি আছে, ওই কলোনির গভর্নর সে, ওকে আমি যা বলি তাই করে, এটা চলবে না। এটা না, এটার অর্ধেক চলবে না, এটার 1/4 চলবে না। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, ওর সাথে যেভাবে ডিল করতে হয়, আসো আমরা কাজ করতে প্রস্তুত আছি, আমি এনগেজমেন্ট চাই। তোমার কি কি প্রয়োজন আছে, ব্যবসা বাণিজ্য কী করবা, তোমার কী কী সিকিউরিটি কনসার্ন আছে, আমি আবার আমার সিকিউরিটি কনসার্ন। তুমি 7 সিস্টার্স বললেই খেপে যাবা, কিন্তু আমার কুকি চীনের লোকজন তোমার দেশে বসে বসে নানান ধানাই পানাই করবে, হুমকি ধামকি দিবে। শেখ হাসিনা বসে সকাল বিকাল হুমকি দিবে, এই দেশে সে এনার্কি চালিয়ে দেবে। এসব আমরা আলাপ করতে হবে, কিন্তু দুই পক্ষই পরস্পরের স্বার্থ দেখার স্বার্থে। সো এটা বোঝা পর্যন্ত এই ধরনের পদক্ষেপগুলোকে আমি সঠিক মনে করি। আর ভারতের আরেকটা বার্তাও পাওয়া দরকার, এই যে দেশের মানুষ এত ক্রিকেট পাগল, আপনি খেয়াল করে দেখবেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে গেছে হাতে গোনা 2, 4 জন 5 জন মানুষ আপনি ঠিকমতো পাবেন না। এত কিছুর পরে যে একটা বিশ্বকাপের মতো কম্পিটিশন খেলতে পারছে না, কিন্তু মানুষ ইজ ভেরি মাচ ইন ফেভার অফ দিস ডিসিশন। সো এটাও ভারতকে বুঝতে হবে, এই দেশের মানুষকে কি পরিমাণ ত্যক্ত বিরক্ত তারা করেছে যে মানুষ এখন এইরকম হয়ে গেছে। আল মামুন রাসেল, উনি যেমন বলছিলেন যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে খুব বেশি মানুষ নেই, খুঁজে পাওয়া যাবে না, এবং এটা নিয়ে বাংলাদেশের মানুষ আসলে ত্যক্ত বিরক্ত এই সিদ্ধান্তে, যখন মুস্তাফিজকে খেলতে না দেওয়া হলো আইপিএল। কিন্তু সেই সঙ্গে একটা শঙ্কাও তো আছে যে বাংলাদেশের ক্রিকেট আসলে শেষ পর্যন্ত বড় ক্ষতির মুখোমুখি হয়ে পড়ছে কিনা। জি, অসংখ্য ধন্যবাদ ফয়েজ ভাই আমাকে চমৎকার আয়োজন অন্তর্ভুক্ত করার জন্য, সাথে আমার সহ প্যানেলিস্ট জাহিদ ভাই সহ এটি নিউজে যারা দর্শক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, ক্রিকেটকে আমরা ভালোবাসি কেন? দেশের জন্য। ক্রিকেটে যদি আমরা হেরে যাই আমরা কাঁদি, আবার জিতলে আমরা হাসি। কেন? দেশপ্রেম, ভালোবাসা। আমাদের 11 জন খেলে না, আমাদের 20 কোটি মানুষ একসাথে তাদের সাথে খেলে। কিন্তু সেটি যখন
আমাদের সম্মানের দিকে তাকায়, সেটি যখন আমাদের সম্মানকে প্রশ্নবিদ্ধ করে, তখন যে গার্সটা দেখিয়েছে, আই স্যালুট টু বিসিবি। আমি মনে করি জাহিদের সাথে আমি একমত, বাংলাদেশের কোনো মানুষ যদি দেশকে ভালোবাসে তাহলে একটা বিশ্বকাপ কিছুই না, একটা বিশ্বকাপ খেলা না খেলা কিছুই না। যে আপনাদের গার্স আছে, আপনি যে দেখিয়ে দিলেন যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমরাও পারি। এতদিন পর্যন্ত আমরা বলতাম যে আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আজকের ঘোষণার মাধ্যমে তারা সেটাই প্রমাণ করেছে। মোস্তাফিজ গেলে তাদের তার নিরাপত্তা সমস্যা, আর বাংলাদেশ পুরো ক্রিকেট টিম গেলে নিরাপত্তা সমস্যা হবে না। এই দ্বিচারিতা কেন? এই দ্বিচারিতা কেন আমাদের দেশের জন্য? আমরা তো কোনো দিক থেকে খারাপ করছি না। বলা হয় যে ক্রিকেট কাউন্সিল সবচেয়ে নিরপেক্ষ, রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু সবচেয়ে বেশি রাজনীতি গিয়েছে কে? ইন্ডিয়ান এই ক্রিকেট। আপনি দেখেন পাকিস্তানের সাথে কিছুই না, খেলা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, রাজনৈতিক দ্বন্দ্বকে তারা নিয়ে আসে ক্রিকেটীয় দ্বন্দ্বের মধ্যে। তার মানে কি ক্রিকেট যে রাজনীতি মুক্ত সেটি তো নয়, সেটি তো নয়। আপনি দেখেন আইসিসির প্রধান ছিল আমাদের বাংলাদেশের বিসিবি সভাপতি ছিল লোটাস কামাল সাহেব, তাকে বিশ্বকাপের ট্রফি দিতে দেয় নাই তারা। এটার যে লজ্জা, তখনই ঘোষণা দেওয়া দরকার ছিল যে আমরা এই ক্রিকেট কাউন্সিলের সাথে নেই। আপনি প্রধান, অথচ আপনার কোনো কি নেই, ক্ষমতা নেই, আপনি কোনো ক্ষমতা পেশ করতে পারছেন না। তাহলে এই যে আজকে যেটি দেখিয়েছে বিসিবি, আমি মনে করি 54 বছর ইতিহাসে বিসিবি একটা রেকর্ড করেছে। ইন্ডিয়ানকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাতাগিরি আর চলবে না, রাতাগিরি আর চলবে না। ক্রিকেট খেলবো না কি হবে, ক্রিকেট খেলবো না কি হবে, কিন্তু দেশ আগে, দেশের মর্যাদা আগে, সম্মান আগে। আমার দেশের প্লেয়াররা যদি খেলতে যায়, তাদের গায়ে জুতা মারা, তাদের গায়ে বোতল মারা মানে আমার পুরো দেশের গায়ে জুতা মারা, বোতল মারা হবে। দেশের অসম্মানের চেয়ে না খেলা অনেক ভালো। আমি মনে করি বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, আইসিসি যেটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, তাদেরকে একটা বার্তা দিচ্ছে ভবিষ্যতে যদি ছোট রাষ্ট্রগুলোর সাথে যদি এমন আচরণ করা হয় তাহলে তারা প্রতিবাদ। আপনি দেখেন আমাদের জাতি আমাদেরকে বৈদেশিক বৃত্তি বলে, মানে আমাদের এই অঞ্চলটা সবসময় বিদ্রোহী পরায়ণ। যত আপনি দিল্লি থেকে যত সম্রাট এই অঞ্চলটাকে দখল করতো, দখল করার যেতে যেতে দখল করে একজনকে শাসক বসাইতো, দিল্লিতে যেতে যেতে শুনতে যে এটা আবার স্বাধীন হয়ে গেছে। আমাদেরকে বৈদেশিক বৃত্তি, আমাদেরকে বলা সুন্দরবনের সেই গোল পাতার মতো, যে ঝড় তুফান আসলে সেটি নুয়ে পড়ে, আবার ঝড় তুফান চলে গেলে আবার দাঁড়িয়ে যায়। সে জাতিকে আপনার একটা ক্রিকেট বিশ্বকাপের স্বপ্ন দেখিয়ে, একটা ক্রিকেটের লোভ দেখিয়ে, বিশ্বকাপের লোভ দেখিয়ে এই জাতিকে আপনি পারবেন না। তো সুতরাং আমি এই সিদ্ধান্তকে বাংলাদেশের আমার পক্ষ থেকে এবং আমি মনে করি সকল তরুণদের পক্ষ থেকে এই বিসিবিকে স্যালুট জানাচ্ছে। আচ্ছা, একজন দর্শক আছে, ফোনটা একটু নিয়ে নিন। হ্যালো, হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি করেন। জি আমি নোয়াখালী থেকে বলছিলাম, রকি বলছিলাম। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, এখানে যে সম্মানিত দুজন বিচারক যে আলোচক আছে, ওনারা যে কথা বললো যে আমরা সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত, এটা খুবই ভ্যালিড একটা সিদ্ধান্ত নিচ্ছে। মানে অনেকটা হচ্ছে ভারত বয়কট, যে ঢাকা না দিল্লি যে বিষয়গুলো আসছিল। এখন ভালো বিশ্বকাপ আমরা বয়কট করলাম, একটা বিশ্বকাপ না খেললে জাতি হিসেবে আমাদের খুব একটা কিছু হয়ে যাবে না। কিন্তু ভারতের সাথে যে আমাদের বিজনেস, আমরা যে আমদানি করতেছি সেটা তো দিন দিন বাড়তেছে, এবং ইলিশ রপ্তানি সেটাও তো বাড়তেছে, কোনোটাই তো কমতেছে না। সে বিষয়ে আপনাদের মতামতটা একটু জানতে চাচ্ছি। সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত এইসব বিষয়ে? অর্থাৎ ওয়ার্ল্ড কাপ বয়কট করলাম কিন্তু বাণিজ্য তো বন্ধ করতে পারতেছি না, বিদ্যুৎ তো বন্ধ করতে পারতেছি না। তো একটা বিশ্বকাপ না খেলে আমরা কি বার্তা দিলাম? এটা দেশের জন্য ভালো হলো? আচ্ছা, এখানে কয়েকটা খুব সিম্পল ব্যাপার আছে। বাণিজ্য আসলে যথেষ্ট কমেছে মানে হলো আমাদের অনেকগুলো ইম্পোর্টের জন্য আমরা আলাদা সোর্সিং করেছি। আমাদের সাথে আমদানি রপ্তানির জন্য ভারতের ভূমি ব্যবহার করতাম, ওরা ওটা বন্ধ করে দিয়েছে। এর বাইরে আমরা প্রচুর ইনফর্মাল কেনাকাটা করতাম, আমাদের লোকজন শপিংয়ে যেত, কলকাতা বহু বিজনেস বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু ওদের দিকেও ক্ষতি হয়েছে। মানে এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটটা আছে। আর একটা কথা মনে রাখতে হবে, এমনকি যুদ্ধ লেগে গেলেও, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যখন চলছে, রাশিয়া থেকে জ্বালানি কেনা তো ইউরোপ পুরোপুরি বন্ধ করেনি। মানে এই ডিপেন্ডেন্সগুলোর মধ্যে কেনা মানে এই না যে আমি তার প্রতি খুবই অনুগত। এটা একটা ব্যবসা, আমি টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, এটা হলো সবচেয়ে জরুরি। খেলার ক্ষেত্রে যেটা হলো, এখানে আসলে আমাদের একটা তাদের জায়গা থেকে একটা মর্যাদার প্রশ্ন করা হয়েছে। আমাদের একজন প্লেয়ার স্থান পেয়েছিলেন, তাকে কিছু সামান্য হুমকি ধামকির জন্য, এটার সাথে বিজেপি জড়িত, কারণ পশ্চিমবঙ্গে তো বিধানসভা নির্বাচন আছে মার্চ এপ্রিলে। সো এই রাজনীতিতে যেহেতু তাকে কলকাতা নাইট রাইডার্স করছে, একটু যেহেতু কথা উঠলো বলি, এর মাধ্যমে বিজেপি হিন্দুত্ববাদীরা আরেকজন বিরাট সুপারস্টারকে টার্গেট করতে পেরেছে, সেটা হলো শাহরুখ খান।
তারা তো পছন্দ করেন না, ওরা তো ওনাদের ভারতীয় নাগরিকত্ব বা ওনারা ভারতীয় মনে করেন কিনা এসব নিয়ে তারা রাজনীতি করেন। সো শাহরুখ খানকেও কিন্তু তারা অ্যাটাক করেছে। সো এগুলো এক ঢিলে অনেক রাজনীতি হয়েছে। সো এটা যখন হয়েছে এটা আমাদের আত্মমর্যাদার প্রশ্ন হয়েছে। আর ব্যবসা আমি টাকা দিয়ে কিনি কিন্তু, সুতরাং এটা এরকম না। তারপরেও আমরা ভারত থেকে অনেক সোর্সিং বন্ধ করে দিয়েছি, বিশেষ করে কটনের একটা বিরাট অংশ এখন আমরা অন্যান্য জায়গা থেকে আনতে শুরু করেছি। এটা এখানে যে আরেকটা খবর যে এর মধ্যে ভারতের বাংলাদেশি যে যারা তাদের কূটনীতিকরা আছে তাদের পরিবারকে নিয়ে যাওয়ার একটা প্রসেস তারা শুরু করেছে। এই যে অবস্থা, অনেকে কিন্তু বলছেন যে পরবর্তী যে সরকার আসবে, এই সরকার ভারতের সাথে সম্পর্কটা এমন একটি জায়গায় রেখে যাচ্ছে যে পরবর্তী যে সরকার আসবে তার জন্য খুব ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে। আচ্ছা, এই সরকার রেখে যাচ্ছে আমি মনে করি না। মানে আচ্ছা, ডক্টর ইউনূস, আমি যদি আপনার কাছে একটা তালিকা চাই, ডক্টর ইউনূস ভারতের সাথে এমন কি করেছে যেটা ভারতের মানে খারাপ লাগার কারণ ছিল। এখন সমস্যাটা কোথায় জানেন? দীর্ঘ 15 বছর শেখ হাসিনার সময়ে ভারত একটা প্রধানমন্ত্রীর সাথে কথা বলে না। এই যে বললাম একটা গভর্নর কলোনির, ও তো জিহুজুর করতো। ও আমার স্টেটের কিছু দেখে নাই, শুধু আমাকে অবৈধভাবে ক্ষমতায় রাখো, আই উইল ডু এভরিথিং ফর ইউ। উনি বলেছেন না, এমন কিছু দিয়েছি ভারতকে ওরা সারা জীবন মনে রাখবে, আমি কিছু চাই না। উনি যদি জনগণের প্রধানমন্ত্রী হতেন তাহলে চাইতেন। ডক্টর ইউনূসের অপরাধ হচ্ছে উনি একটা সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীর মতো কথা বলছেন। এর বেশি কিছু কি? সীমান্তে হত্যা হচ্ছে, আমরা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছি, এটা করা যাবে না। আমাদের পূজার সময় পুরনো ঢাকায় একটা পেট্রোল বোমা মারা হয়েছে, ওটার বোতলটাও ভাঙে নাই, আগুন লাগা দূরেই থাকুক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে এখানে এই ঘটে গেছে। বাংলাদেশ এটার কাউন্টার প্রতিবাদ করেছে। মোদির সাথে দেখা হয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন ওকে কথা বলা বন্ধ করতে হবে। 7 সিস্টার্স তুমি অনেক দূর আছে, অ্যাপারেন্টলি ল্যান্ডলকডের মতো, প্রায় সেমি ল্যান্ডলক, তুমি আমার পোর্ট ইউজ করবো, আমাদের এগুলো আছে। আমরা কি বেশি বললাম আসলে, আমি আসলে জানি না। তার মানেটা আমি এইটা বলতে চাইছি যে জাস্ট আপনি যদি এতদিন ধরে অভ্যস্ত হয়ে গেছেন, তো আপনি তো স্লেভের সাথে ডিল করেছেন, আপনি তো একটা দাসের সাথে ডিল করেছেন। সুতরাং এই সরকার রেখে যাচ্ছে না, বরং এই সরকারের আবার অসংখ্য ক্রিটিক আছে। এই সরকার খুবই বাজে প্রসাদ চালিয়েছে দেশ। কিন্তু এই সরকারকে যদি একটা জায়গায় আপনি মনে করেন ভবিষ্যতের সরকারগুলোর জন্য একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়ে গেছে, বেঞ্চমার্ক, সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক। আমি এটার কাছাকাছি যদি ডিল করতে না পারে কোনো সরকার ভবিষ্যতে যে নির্বাচিত হবে, তার কিন্তু বিপদ আছে। যে আমি আসলে দর্শকের যেটি বলেছেন, আসলে আমি একটু অবাক হই। দেখেন, ভারত, আমি জাহিদের সাথে একমত যে আমাদেরকে কখনো দেশ মনে করতো না। আমার মনে আছে 2012 সালে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি একটা চণ্ডীগড়ে, ভারতের চণ্ডীগড়, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে একটা ওয়ার্ল্ড পিস কনফারেন্সে গিয়েছিলাম। প্রত্যেকটা দেশের প্রতিনিধি ছিল, প্রত্যেকটা দেশের পতাকা ছিল। আমাকেও ইনভাইট, আমি গিয়েছি, কিন্তু বাংলাদেশের পতাকা ছিল না। আমি সেদিন সবার সামনে প্রতিবাদ করেছিলাম। আমি সবার সামনে প্রত্যেককে ভালো 5 স্টার হোটেলে রেখেছে, আর আমাদের যারা আশেপাশে যারা, তাদের জন্য 3 স্টার হোটেলে তারা রেখেছে। আমি সেটা প্রতিবাদ করেছিলাম। মানে তারা আমাদেরকে দেশে মনে করে না, কারণ তারা এতদিন 54 বছর তারা তাদেরকে অঙ্গরাজ্য ধরেছে। এখন আপনি বলতে পারেন তারা দখল করে না কেন? দেখেন, আধুনিক সাম্রাজ্যবাদের একটা নীতি আছে। আধুনিক সাম্রাজ্যবাদে কখনো দখল করে নেয় না। আধুনিক সাম্রাজ্যবাদকে, আমি যদি শব্দটা খারাপ দেখা যায়, এটি হচ্ছে প্রস্টিটিউট নীতির মতো। আপনি কাউকে বিয়ে করলেন, টাকা দিয়ে বিয়ে করলেন, মোহরানার টাকা দিয়ে বিয়ে করলেন, আপনি তাকে ব্যবহার করলেন। আবার হচ্ছে আপনি কাউকে টাকা দিয়ে বিয়ে করলেন, আপনি তাকে টাকা দিয়ে ব্যবহার করলেন, তখন হচ্ছে আপনি তার লাইবিলিটি নেন না। বিয়ে করলে তার লাইবিলিটি নিতে হয়। আপনি তার সব কিছু গ্রহণ করে নেবেন, কিন্তু তার লাইবিলিটি দিবেন না। ভারত এতদিন আমাদের সব কিছু নিত, কিন্তু আমাদের লাইবিলিটি নিত না। আমাদের 20 লক্ষ, আমাদের প্রায় 60 লক্ষ বেকার আছে, বেকারের লাইবিলিটি নিত না। এই জন্য তারা একতরফা আমাদেরকে ব্যবহার করেছে। যখন দেখতে পাচ্ছে তারা আমাদেরকে একতরফা ব্যবহার করতে পারছে না, আপনি দেখেন 54 বছর আমাদের রাডার সিস্টেম, পৃথিবীর প্রত্যেকটা দেশ আমাদের আকাশ সীমায় ব্যবহার করতো, রেজিস্ট্রেশন করতো দিল্লিতে, এবং প্রত্যেকটা বিমানে $500 করে টাকা দিতে হতো। সে $500 এতদিন পর্যন্ত ইন্ডিয়া পেয়েছে। আমাদের রাডার সিস্টেম থাকার পরেও আমরা সেটি, আমাদের এখানে রেজিস্ট্রেশন হতো না। এই নতুন বাংলাদেশ আসার পরে এখন রাডার সিস্টেম, প্রত্যেকটি বিমান আমাদের দেশে রেজিস্ট্রেশন হয়। তার মানে কি? এতদিন পর্যন্ত তারা আমাদেরকে ব্যবহার করেছে। যেই দর্শক ভাই প্রশ্ন করলো, দেখেন তাদের রিসিপ্রোকালনেস, আপনি পাশাপাশি দেশে থাকলে একে অপরের উপর নির্ভরশীল হবেন, কিন্তু বলা হয় যে নেসেসিটি দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজনে মানুষকে আবিষ্কার করতে বাধ্য হয়। আপনি যখন ঠেকবেন, বলে যে মানুষ ঠেকে আমরা শিখিয়েছি কিভাবে স্বকীয় অবস্থা থাকতে হয়। অলরেডি কলকাতার মানুষজন কান্নাকাটি শুরু করেছে, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাদের ট্যুরিজম সেক্টর বন্ধ হয়ে গেছে, অলরেডি তারা প্রতিবাদ করা শুরু করেছে। আমরা আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা সুন্দরভাবে চলছে, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে চলছে। সুতরাং এই গাছ নিয়ে যদি আমরা টিকে থাকতে পারি, যদি আমরা আমাদের অবস্থায় পায়ের উপর পা দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ যদি বলছেন সন্দেহ আছে অবশ্যই। আমরা এখনো পর্যন্ত আজকে 1.5 বছর তো কোনো সমস্যা হয়নি।
দেড় না, বছর আমি পর্যন্ত যদি বলছেন কেমন একটু না, সন্দেহ আছে। মানে এটা আমরা তো আসলে এই পরিবর্তনে তো অনেক কিছু দেখি আমাদের দেশে। আমাদের দেশে তো হচ্ছে গভর্নমেন্ট পরিবর্তনে অনেক কিছু আমরা দেখি, কিন্তু আমরা বিশ্বাস করি যারাই ক্ষমতা আসবে ইনশাল্লাহ এই যে এখন বর্তমান সরকার যেটি দেখিয়েছে এটি যদি তারা দেখাইতে পারে তাহলে জনগণ অন্তরে থাকবে। আচ্ছা, একজন দর্শক আছে, মানে ফোনটা নিয়ে একটু আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি আব্দুল হক মন্ডল রাজবাড়ী থেকে বলছিলাম। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে দুজন আলোচক বলছেন ভারতের সাথে চুক্তি ভারতের সাথে যে চুক্তি যদি বাতিল করে দেওয়া হয় তাহলে কি বাংলাদেশ একা চলতে পারবে? আচ্ছা, আমি একটা কথা আরেকটু স্পষ্ট করি, সেটা হচ্ছে এটা প্রতিবেশী সম্পর্কে বলে না যে আপনি বন্ধু পাল্টাতে পারেন, প্রতিবেশী পাল্টাতে পারেন না। মানে সময়টা হলো আমরা তো ছোট দেশ, সারা জীবনের কথাটা আমাদেরকে শুনিয়েছে। এই কথাটা কি ভারতের জন্য প্রযোজ্য না? ভারত কি তার প্রতিবেশী পাল্টাতে পারবে না। আমি আসলে শক্ত থাকার কথা বলছি, ভারতের সাথে আবার যুদ্ধং দেখে কিছু করতে হবে আমি সেটাও পছন্দ করি না। ধরুন আমাদের কেউ বলেন শেখ হাসিনা বা আমাদের লোকজনকে যদি ওখানে আশ্রয় দাও তাহলে আমরা তোমার 7 সিস্টার্সের যারা বিচ্ছিন্নতাবাদী তাদেরকে আশ্রয় দিয়ে 7 সিস্টার্স নাই করে দেব, বিচ্ছিন্ন করে দেব, এগুলো টু মাচ। আমরা ওই যে বললাম একটা স্লেভের মতো থাকা একজন মানুষের জায়গায় যে অঙ্গরাজ্য বলছেন, ভাই অঙ্গরাজ্য তো রাইট থাকে, উনি পরে অন্য ক্ষেত্রে বলছেন অঙ্গরাজ্য তো রাইট থাকে, এটা অঙ্গরাজ্য, এটা কলোনি, এটা উপনিবেশ ছিল। আমরা চাই ভারতকে কিন্তু তার এই জায়গাটা রিকনসিডার করতে হবে। আমরা শক্ত থাকলে এটা হবে। আমরা ভারতের সাথে অবশ্যই সহযোগিতার সম্পর্ক চাই, অবশ্যই চাই, কিন্তু ওই যে দুটো টার্ম আছে বায়োলজিতে, সিম্বায়োসিস, দুজন পরস্পর একসাথে থাকে, দুজনই উপকৃত হয়। একটা হচ্ছে প্যারাসাইটিজম, আপনার মাথায় উকুন আছে, উকুন আপনার লাভ করে না কিন্তু আপনার থেকে সমস্যা, আপনার সব কিছু শুষে নিতে পারে, কৃমি আপনার লাভ করে না, এটা হলো প্যারাসাইটিজম। আরেকটা হচ্ছে কিছু গাটে কিছু ব্যাকটেরিয়া থাকে, ও আপনার কিছু উপকার করে, আপনি কিছু ভিটামিন ইয়ে করতে সাহায্য করে, আবার সে বেঁচেও আছে আপনাকে খেয়ে। সো সিম্বায়োটিক রিলেশন চাই আমরা এমনভাবে কাজ করতে চাই, পরস্পরের সাথে সহযোগিতা করব সব রকম। ভারত, আমি রিপিট করছি, ভারতের যে সিকিউরিটি কনসার্ন আছে সেটা বাংলাদেশকে দেখতে হবে, কিন্তু এটা একতরফা না, এটা দুই তরফা হতে হবে এবং ভারতকেও বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন দেখতে হবে। বাংলাদেশের ব্যবসা, আমি বলি ধরেন ট্রেড ডেফিসিট বাংলাদেশের $12 বিলিয়ন মতো, মানে আমরা 1.5 বিলিয়ন, আমরা $1 বিলিয়ন ক্রস করার পর ওদের হাই মাতম উঠেছে, অথচ ওদের $12-13 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি। যখন $1 বিলিয়ন ক্রস করছে ও আমাকে নন ট্রেড ব্যারিয়ার দিয়ে আমার এক্সপোর্ট থামিয়ে দিচ্ছে, পাটের উপরে দীর্ঘদিন ছিল, এইসব তারা সমানে নানান রকম ঝামেলা করেছে, এগুলো করলে চলবে না। পরস্পরের প্রয়োজন মেটাবো। বাংলাদেশে ইম্পোর্ট না করলে ভারতের পেঁয়াজ চাষিদের খবর হয়ে যায়, পেঁয়াজ পচে যায়। সো এটার সমস্যা নাই, আমরাও নেই, আমাদেরটাও নিতে দেওয়া হোক। সো শতভাগ সমান সম্পর্ক আসলে হয় না, এটাও একটু বলে রাখা দরকার। আমরা যারা ইন্টারন্যাশনাল রিলেশনস একটু বুঝবো, তারা জানবো একটা বড় দেশের কিছু বেশি ল্যাভারেজ থাকতে পারে, কিন্তু তার মানে এটা না যে আপনি আমাকে একটা দেশ হিসাবে স্বীকার করবেন। দর্শকের ফোন দেবো, তারপরে আসছে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আচ্ছা, আমার প্রশ্নটা ডক্টর জাহিদুর রহমান সাহেবের কাছে, সেটা হলো যে আমরা এইবার নির্বাচনে অনেক বহিরাগত প্রার্থী দেখছি, বিশেষ করে ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় অনেক বহিরাগত ক্যান্ডিডেট। তো ওনারা যদি নির্বাচনে জয় লাভ করার পরে কি ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবে কিনা? মানে আপনি কাকে বহিরাগত দেখেছেন, এর নাম একজনের দুজন নাম বলবেন? এটা ডক্টর জাহিদুর রহমান সাহেবের কাছে প্রশ্ন। না, আপনি কাকে মানে কোন প্রার্থীকে বহিরাগত মনে হচ্ছে, এটা নামটা বলবেন? যেমন আপনার বদি হাজার, আচ্ছা, ঢাকা 13, আপনার অন্য এলাকায়, আচ্ছা আপনি এক এলাকার বাসিন্দা, অন্য এলাকার প্রার্থী হচ্ছে, এইটা তো? হ্যাঁ, যেহেতু উনি এইখানে স্থানীয় কারোর সাথে তার কোনো সম্পর্ক পরিচয় সুযোগ নাই, এবং মোহাম্মদপুর এলাকাটাও খুব ক্রিটিক্যাল। আরেকটা প্রশ্ন হলো যে গত সরকার ভারতের সাথে কি কি দেশগুলির চুক্তিগুলো করছে, ওই চুক্তিগুলা জনসম্মুখে প্রকাশ করলে আমরা যারা জনগণ আমাদেরও হইতো যে ভারতের দ্বারা আমরা কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত বা কোথায় কোথায় ভারত আমাদের। জি, ধন্যবাদ আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা আমি আসছি আপনার কাছে প্রশ্ন নিয়ে। আমি একটু মামুনুর রাসেল আপনার কাছে একটু আসতে চাই। এই যে যদি ভোটার লড়াই বলছি, আজকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। আমি এর আগে বলছিলাম যে নির্বাচনী প্রচার সেই সঙ্গে আপনি যদি আবার এলাকা মানুষের সাথে কথা বলতে যান, একটা প্রস্তাব শুনতে পারবেন যে নির্বাচন কি হবে। মানে এই ব্যাপারটা কেন হচ্ছে, ভোটের লড়াইটা বা ভোটের আমেজটা কি জমছে না, এরকম কিছু মানুষকে বিশ্বাস দিতে পারছে না, এরকম কিছু? দেখেন, সত্য কথা যদি আমি বলি, বাস্তবে কথা আমিও সব জায়গায় বলে বেড়াই যে আসলে মানে একটা আগে ইলেকশন শুনলে একটা আমেজ, একটা মানে উচ্ছ্বাস,
আমার কাছে কেন যেন মনে হচ্ছে মানে একটু কম মনে হচ্ছে, যদিও এটা তার কারণ ছিল এতদিন পর্যন্ত হচ্ছে যেহেতু নির্বাচনী প্রচার শুরু হয় নাই, এখন থেকে আজকে থেকে প্রচার শুরু হয়েছে, আজকে থেকে আমার মনে হয় সেই উদ্যমটা শুরু হয়েছে এবং সব জায়গায় এই মাইকের সাউন্ড, আমি চেম্বার করছিলাম, চেম্বারে মাইকের সাউন্ড শুনতে পাচ্ছি, সেই কি বলে দাড়িপাল্লা, ধানের শীষ, এই যে গানগুলো শাপলাকলি গানগুলো শুনতে পাচ্ছি, এই আমেজটা শুরু হয়েছে। এতদিন একটু ছিল কারণ, আর তার চেয়ে বড় কথা হচ্ছে আর কয়েকদিন বাকি, হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে যে একটা আগে থেকে, সবচেয়ে বড় কথা হচ্ছে আগে তো হামলা হতো, মারামারি হতো, হ্যাঁ, এই জিনিসগুলো একটু কমে আসছে, এটা একটা ভালো দিক, কারণ একে অপরকে সম্মান দিচ্ছে। কারণ যারা এবার নির্বাচনে অংশগ্রহণ করছে এরা সবাই তো 17-18 বছর নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। অনেক প্রার্থী সে আশঙ্কা প্রকাশ করে গেছেন যে হামলা হতে পারে, এরকম কিন্তু আশঙ্কা প্রকাশ না, হামলা তো যখন আপনি যখন তফসিল ঘোষণার পরে যখন হাদিকে আঘাত করা হলো, সেটার মধ্যে দিয়ে তো ভয়ঙ্কর একটা সবার মধ্যে একটা ভয় তৈরি হয়েছে, রাজনীতিবিদ যারা আছে তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে, কি হবে, কারা টার্গেট আসলে। এই জন্য অলরেডি আপনি শুনেছেন যে প্রত্যেককে বলেছে যারা নির্বাচনে প্রার্থী হবে তাদেরকে বলেছে তাদেরকে গান নেওয়ার সুযোগ আছে, হ্যাঁ, সেই হিসেবে এটা নিয়ে কথা হচ্ছে। তা আমি মনে করি এবারের যে নির্বাচনের আমেজটা এখন থেকে শুরু হবে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আর আমি মনে করি এটা সকলের মধ্যে, গতকাল যেটি হয়েছে আপনি ঢাকা 15 আসনের জামাতের যে আমিরের যে এলাকায় যে হামলাটা হয়েছে, এটা একটু তীব্র নিন্দা জানা, আমি একটু আগেও বলেছি, এটা তীব্র নিন্দা জানানো উচিত। কারণ দেখেন প্রত্যেকের একটা রাজনৈতিক অধিকার আছে। আপনি ধরেন হচ্ছে আমি যদি নির্বাচনে কোনো নীতিমালা ভঙ্গ করি, তাহলে এটা কি নিজের হাতে, মানে আমি আইন কি নিজের হাতে নিতে পারবো? এর আগে আমরা হেলমেট বাহিনী দেখতাম, তারা নিজ হাতে নিয়ে নিত। আপনি কোনো মহিলা, ওনারা বলছে কোনো মহিলারা বাসায় গিয়ে ওনারা নাম্বার চাচ্ছে, বিকাশ নাম্বার চাচ্ছে, এই চাচ্ছে, সে চাচ্ছে, এই বলে আপনি মহিলাদেরকে আবদ্ধ করতে পারবেন? এই বলে আপনি মহিলাদের উপর আক্রমণ করতে পারবেন? এটা তো আপনি করতে পারেন না। আপনি যেটি করতে পারেন নির্বাচন কমিশন করতে পারে, সেটি হচ্ছে সেই প্রার্থীকে শোকজ দিতে পারে, সে তাদেরকে গ্রেপ্তার করতে পারে, যারা করছে তাদেরকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু আপনি নিজের হাতে নিয়ে নিলেন, আপনি দেখেন আপনি বিভিন্ন জায়গায় ফ্যামিলি কার্ড বিতরণ হচ্ছে, ফ্যামিলি কার্ডের লোভ দেখানো হচ্ছে বা দেখানো হচ্ছে, সেটা নিয়ে তো কেউ বাধা দিচ্ছে না। তাহলে কেউ যদি আপনি ফ্যামিলি কার্ড দিয়ে যদি আপনাকে বাধা না দেয়, তাহলে তারা যদি বিকাশ নাম্বার নিতে চায়, তাহলে আপনি বাধা দিবেন? এটি তো আপনি 17-18 বছর আমরা দেখেছি যে আপনার পছন্দ না হলে আপনি বাধা দিবেন। বিএনপির পক্ষ থেকে তো বেহেশতের লোভ দেখানো হচ্ছে এমন অভিযোগ আছে। বেহেশতে দেখেন এখন কিন্তু সেই কথাটা কম বলা হয়। কেন কম বলা হয় জানেন? কারণ বেহেশতে যখন বিভিন্ন ভিডিও বের হয়েছে, হ্যাঁ, যেমন কুমিল্লা 14 গ্রামের এমপি প্রার্থী কামরুল হুদা সাহেব বলেছেন যে ওর আমার নাম প্রতিদিন একবার নিলে জান্নাত নিশ্চিত, বা জামাতকে ভোট দিলে জাহান্নামে যাবে, এমন ভিডিও আমরা দেখেছি। তো সুতরাং এটি যদি এমন হতো যে জামাতের কোনো ইশতেহার দিয়েছে যে বা পলিসি সাবমিটে বলেছে যে আমাদেরকে ভোট দিলে, বা জামাতের পক্ষ থেকে আপনি যখন যেমন ফ্যামিলি কার্ডের বিষয়টা, এটা তাদের ইশতেহারের একটা বিষয়, এটা তাদের 31 দফা পরবর্তীতে তাদের ঘোষণা দিয়েছে, তারেক রহমান সাহেব তাদের প্ল্যানের মধ্যে এটা আছে। কিন্তু জামাতের কোনো ইশতেহার, কোনো প্ল্যানের মধ্যে জান্নাতের বলেছে যে ভোট দিলে জান্নাত দিবে, এটি কোথাও আছে? তার মানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু কথা, এটা তো একটা দলের কথা হতে পারে না, এটা দলের কথা হতে পারে না। জাহিদুর রহমান, একজন দর্শক ফোন করেছিলেন যে আমার মনে আছে। আচ্ছা, পরের অংশটাতে আগে বলি, আমরাও চেয়েছিলাম এই সরকারের সময়ে চুক্তিগুলো প্রকাশ করা হোক, অন্তত যে অংশগুলো গোপন না সেই অংশগুলো বাদ দিয়ে প্রকাশ করা হোক। আর একটা কথা মনে রাখতে হবে, অ্যাগ্রিমেন্টের একদম লিগ্যাল বাইন্ডিং আছে, কিন্তু এমওইউ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটার কোনো লিগ্যাল বাইন্ডিং নাই। এইগুলো সবগুলোই বাতিল করে দেওয়া দরকার ছিল আমি মনে করি। অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে কঠিন, অসম যদি হয়, কিন্তু পাবলিশ করলে জনগণ জানতে পারতো, এটা আমি সত্যিই মনে করি। আচ্ছা, বহিরাগত ক্যান্ডিডেট নিয়ে বলা হয়েছে এবং উনি পরে একটা প্রশ্ন যোগ করেছেন, সেটা হলো তারা কি এলাকার আইন শৃঙ্খলা রক্ষা বা ইত্যাদি ইত্যাদি করতে পারবেন কিনা। আমাদের আস্তে আস্তে একটা ফান্ডামেন্টাল জায়গা থেকে সরে আসা উচিত। মানে আমাদের এমপিদের কাজ মূলত আইন শৃঙ্খলা রক্ষা না, এলাকার উন্নয়ন না। যদিও আমরা তাদেরকে নানান বরাদ্দ টরাদ্দ দিয়ে মানুষজনকে সাহায্য করার একটা প্রবণতা রেখেছি, আমরা দীর্ঘদিন থেকে আলাপ করছি, এগুলো টোটালি বন্ধ হয়ে যাওয়া উচিত। শুধু তাই না, কনস্টিটিউয়েন্সি থেকে যেসব এমপি নির্বাচিত হন তারা উপজেলা যে আইন আছে বর্তমানে তার 25 ধারায় ক্লিয়ারলি লেখা আছে তিনি সেটার উপদেষ্টা হবেন এবং তাকে বাইপাস করে চেয়ারম্যান সরকারের সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। এইভাবে স্থানীয় যে উন্নয়ন এর সাথেও জড়িত হয়ে যান। তো আমরা মনে করি এগুলো সব বন্ধ হওয়া দরকার। আর উনি যেটা বলেছেন সেটা এক ধরনের লোকাল ইম্প্যাক্ট হয়তো আছে, তবে ঢাকায় এটা এতটা না। ঢাকায় এতটা না মানে হচ্ছে ঢাকায় তো এক ধরনের কসমোপলিটন ব্যাপার আছে, উনি ওই এলাকায় থাকেন বলে এই এলাকায় হবেন না, এটা এতটা হয় না। আরও কিন্তু ক্যান্ডিডেট আছে এরকম। রাদার কোনো জায়গায় এই ঘটনা হয়েছে, এমনকি একই কনস্টিটিউয়েন্সিতে ধরুন দুটো উপজেলা আছে, কোন উপজেলার ক্যান্ডিডেট তিনি সেটাও ওই উপজেলাকে শেপ করে। সো এইসব লোকাল পলিটিক্সের জায়গা আছে, থাকবে, এটাকে আর অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। নির্বাচন প্রচারে যখন শুরুতেই কিন্তু যে উনি যেমন বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, বুঝতে পেরেছেন, ফ্ল্যাট দেওয়া, এটি যেমন বলা হচ্ছে, তেমনি কিন্তু
তাদের যে বিরোধী 10 দলীয় জোট জামাত ইসলাম এনসিপি নেতৃত্ব তারা কিন্তু এটার বিরুদ্ধে কথা বলছেন। তারা বলবেন ফাইন, মানে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা তো 71-কে টেনে আনা হচ্ছে, সেই সঙ্গে ওই বেহেশতের লোভ দেখানো হচ্ছে, সেই প্রসঙ্গটা টেনে। আচ্ছা, বেহেশতের প্রশ্নটা একটু বলি। সেটা হচ্ছে, হ্যাঁ, কোনো পলিসি লেভেলে এটা নেই, এটা কোনো বড় সিট সর্বোচ্চ কোনো নেতা বলেননি, কিন্তু একটা কথা যখন ডোর টু ডোর বলা হয় বলে অভিযোগ আছে, অনেকে শুনেছে বেহেশতে না হলেও ইমানি দায়িত্ব, দাঁড়িপাল্লাকে ভোট দেওয়া, এসব কথাবার্তা আছে, এগুলো আমরা তো এই সমাজে বাস করি, সুতরাং কিছু তথ্য থাকে। এখন যদি ওয়াইড স্প্রেড, মানে আপনি টপে থেকে বলছেন না, কিন্তু আপনার যদি গ্রাসরুট, বিশেষ করে জামাতের এই জিনিসটা খুবই আলোচিত এবং এটা প্রশংসারও যোগ্য। বিএনপি যখন তার ক্যাম্পেইন ঠিকমতো শুরু করেনি, ততদিনে জামাতের ক্যান্ডিডেটরা, তাদের প্রতিনিধিরা বাড়ি বাড়ি চলে গেছেন, বিশেষ করে নারীদের উপরে তাদের প্রচুর কাজ আছে। এভরিথিং ইজ অ্যাপ্রিসিয়েবল, কিন্তু বিকাশ নাম্বার চাচ্ছে, বিকাশ নাম্বার চাওয়ার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আছে, প্রশ্ন থাকে। ফ্যামিলি কার্ড বিতরণ করছে বলে আমি আসলে দেখিনি কোথাও। ফ্যামিলি কার্ড দেখানো হচ্ছে, এটা একটা মডেল ফ্যামিলি কার্ড, এটা বিতরণ করার তো এখন কথা না। যাই হোক, আমি দেখিনি, আমার চোখে পড়েনি, যদি করে থাকে সেটা ভুল হবে। কিন্তু যে কথাটা বলছিলাম, তাদের যেহেতু ঘরে ঘরে গিয়ে কথাটা পৌঁছে দিচ্ছে, এটাকে বিএনপিকে অ্যাড্রেস করতে হবে, করা দরকার আছে, কারণ এটা দিয়ে অনেকে মিসগাইডেড হওয়ার প্রবাবিলিটি আছে। এই দেশের মানুষ সবাই না হলেও একটা অংশ হতে পারে। তো এগুলো চলবে, রাজনীতি মানেই তাই। আপনি কিছু বলবেন, আপনি দুটো কাজ করবেন আসলে, আপনি কি করতে চান, আপনি মানুষকে কি দিতে চান, এবং আপনার কম্পিটিটর কোন কোন জায়গায় আপনার চাইতে নিচে আছে, খারাপ আছে। ধরুন 71, মানে অনেকে বলেন যে বিএনপি তো এত বছর জামাতকে নিয়ে সরকারও চালিয়েছে, জোটে ছিল, বলে নেই কেন? মজার ব্যাপার, একই কথা বলা যায়, বিএনপির সাথে জামাত সরকারে ছিল, যে সরকারের অংশ জামাত, সেই সরকার দুর্নীতি করে বলে কথা বলছে। দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন, এটা ইনফ্যাক্ট সিগনিফিকেন্ট নেতারা বলেছে আওয়ামী লীগের টোনে। কেন বলছি 5 বারের চ্যাম্পিয়ন, কথাটা ঠিক না, এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। প্রথমবার আসলে আওয়ামী লীগের আমল নামায় এসে বিএনপির ঘাড়ে পড়েছিল, ওই লাস্ট বছরেরটা। এরপর তারা ফার্স্ট ছিল, কিন্তু যে স্কোরিং সেটা বেড়েছিল, তার মানে দুর্নীতি তুলনামূলকভাবে কমেছে, কিন্তু অন্যদের আরও বেশি কমেছে, তাই সেই জায়গায় ছিল। আমি তাতেও সমস্যা দেখি না। তার মানে হচ্ছে জামাতও এতদিন যার সাথে সরকার করেছে, জোট করেছে, তাকে অভিযোগ করছে, আমি স্বাভাবিকভাবেই দেখি। আবার 71 ইস্যু, যেখানে আবার বিএনপির একটা খুব সিগনিফিক্যান্ট জায়গা আছে, তার প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বাধীনতার ঘোষক, তিনি সেক্টর কমান্ডার, তিনি জেড ফোর্সের প্রধান, তিনি সেটাকে সামনে আনছেন। এভাবেই রাজনীতি হয়। এখন দেখা যাক কারটা জনগণ কিভাবে নেয়। আচ্ছা, আপনার কাছে এটা জানতে চাই যে আজকে জামাত ইসলাম পক্ষ থেকে একটা জিনিস সামনে নিয়ে আসছে যে চাঁদাবাজকে ভোট দিবেন না, দুর্নীতিবাজকে ভোট দিবেন না, এবং এটি কিন্তু মূলত বিএনপিকে টার্গেট করেই বলা হচ্ছে। আমি যদি বলি যে একটা সময় তো বিএনপির সঙ্গে জামাত ইসলাম সরকারি ছিল, জোটের ছিল, তারা একই সঙ্গে সরকার চালিয়েছে, সেইখানে দুর্নীতির অভিযোগ যখন বিএনপির বিরুদ্ধে করা হয়, সেই দাগটা কি জামাতের উপর এসে পড়ে না? দেখেন, প্রথম কথা হচ্ছে, আপনি এই বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, আপনি দেখেছেন এটি কি শুধু মৌখিক অভিযোগ নাকি বাস্তবিকতা? আপনি 1.5 বছরে কি দেখেছেন? 1.5 বছরে এই পর্যন্ত 7,000 চাঁদাবাজির কারণে 7,000 নিজের কর্মীকে তারা বহিষ্কার করেছে। জামাতের বিএনপির রাজনীতিটা কেমন দেখেন, বিএনপির রাজনীতিটা হচ্ছে, তারা হচ্ছে যেমন বিএনপির রাজনীতি যারা করে বেসিক্যালি তাদের কোনো আসলে কোনো পেশা থাকে না, তারা রাজনীতিকে পেশা মনে করে। কিন্তু জামাত এই দিক থেকে একটি ব্যতিক্রম। জামাতের যারা আছে, জামাতের কোনো জনশক্তি, জামাত হচ্ছে সবসময় তাদেরকে চিন্তা করে কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে, চাকরির ব্যবস্থা করে দিতে। যে আমি একটা প্রতিষ্ঠান তৈরি করলাম, সেখানে 5,000 লোক চাকরি করবা, তুমি চাকরি করো, তারপরে রাজনীতি করো। সেই 5,000 জামাত ইসলাম না, মানে জামাত হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করে, যে তুমি আমার জনশক্তি, তুমি চাঁদাবাজি করা দরকার নেই, অবৈধ কোনো লেনদেন তোমার দরকার নেই, তুমি কর্মসংস্থান নিজে কাজ করে খাও। প্রতিষ্ঠান তৈরি করছে, প্রতিষ্ঠানে সেখানে ব্যবস্থা করে দিচ্ছে। আর বিএনপি কি করে? বিএনপির কোনো দলীয় কর্মী, নেতা কর্মী, তাদেরকে কি করে? ভাগ করে দেয়, যে এই এলাকাটা তোমার, এই এলাকাটা তোমার, এই যে এই টেম্পো স্ট্যান্ডটা তোমার, এই স্ট্যান্ডটা তোমার। তার মানে কি? সেই এখান থেকে তার জীবিকাটা অর্জন করে নিচ্ছে। আপনি দেখেছেন তাহলে 7,000 কিভাবে নিজের বহিষ্কার হলো চাঁদাবাজির জন্য। আপনি দেখেছেন ঋণ খেলাপি, 17-18 বছর বিএনপি ক্ষমতা ছিল না, 13 জন এমপির 5,787 কোটি টাকা ঋণ খেলাপি। 5,000, চিন্তা করেন আপনি, যারা 17-18 বছর ক্ষমতা ছিল না, সে 13 জন এমপির বিরুদ্ধে ঋণ খেলাপি। যে ব্যাংকে, আপনি ওই দিন আমার একজন ক্লায়েন্ট আসছে, এসে বলে যে আমি আমার ব্যাংকে টাকা চাই, টাকা দেয় না, টাকা নেই। এই টাকাটা কোথায় গিয়েছে? আওয়ামী লীগ যেভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে, সাথে সাথে যখন আমরা হলফনামা দেখতে পেলাম, তখন দেখতে পাই আমাদের যারা এতদিন ভিকটিম ছিল, তাদের মধ্যে থেকেও 5,887 কোটি টাকা তারা ঋণ খেলাফি। আমরা নির্বাচন কমিশনকে অবাক হয়ে যায়, নির্বাচন কমিশন ওই দিন বললেন, এই সালাম সাহেবের 1700 কোটি টাকা, বললো যে টাকাটা দিয়ে দিয়েন। নির্বাচন কমিশনার বলতে, সানাউল্লাহ সাহেব বলতে, যে বুকের মধ্যে মানে কষ্ট নিয়ে আমরা এটা গ্রহণ করে নিচ্ছি। কেন?
যারা ক্ষমতা আসার আগে এত কোটি টাকা ঋণ খেলাপি, এরা ক্ষমতা আসলে কি করবে? জামাত ইসলামে তো কি করবে? আপনি সিঙ্গেল দেখান, আপনি সিঙ্গেল দেখান, আপনি যখন একজন দেখাবেন তাহলে এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। কিন্তু আপনি কি দেখেছেন? আপনি কয়জনকে আপনি দেখেছেন? আর তার এই বিপির মধ্যে কয়জনকে দেখেছেন? তার মানে এই যে চাঁদাবাজি, এই যে টেন্ডারবাজি, আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। টেন্ডার, আমরা শুধু চাঁদাবাজি ছোট ছোট বিষয় নিয়ে কথা বলি, টেন্ডারবাজি নিয়ে কোনো কথা বলি না। এবার নতুন বাজেটে ওই দিন আমার কাছে একজন ক্লায়েন্ট আসছে, সে এসে বলল সে একটা এতে অনলাইনে যে হয়, সে কি টেন্ডার হয়, সে টেন্ডারটা সে অ্যাকসেপ্ট করেছে। সে টেন্ডারের দাম ছিল হচ্ছে, সে সর্বোচ্চ দাম দিয়েছে মানে 50 লক্ষ টাকার মধ্যে 47 লক্ষ টাকা সে দিয়েছে, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিল সে দিয়েছে 40 লক্ষ টাকা। পরবর্তীতে পেয়েছে সে, কিন্তু পরবর্তীতে তাকে এসে ধরা হয়েছে যে তুমি এটা উইথড্র করো, আমি 40 লক্ষ টাকা আমি ওইটা নিব, কারণ এখানে আমি টাকা পয়সা দিয়ে করেছি। তার মানে টেন্ডারবাজি কিভাবে হচ্ছে? তার মানে এই জিনিসগুলো তো বলতে হবে। আচ্ছা, আমি একটা তথ্য বলি যে আজকে টিআইবি যে একটা জরিপ প্রকাশ মানে একটা রিপোর্ট দিয়েছে, সেখানে তার বলেছে যে শীর্ষ দলগুলো ঋণ বা দায়গ্রস্ত প্রার্থীর হার, সেখানে বলছে বিএনপির 59.41% এবং জামায়াত ইসলামের বলছে 22.26%। জামায়াত ইসলাম আছে ঋণ খেলাপিতে একজন পেয়েছে। আচ্ছা, একজন পেয়েছে, যেটা ঢাকার। এই বিষয়টা কথা একটু পরে কথা বিরতি থেকে একদম শেষ সময় আসছি। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে পোস্টাল ব্যালট নিয়ে এক ধরনের প্রশ্ন এসেছে। আজকে তারেক রহমান নিজে একটা শঙ্কা প্রকাশ করেছেন যে পোস্টাল ব্যালট ডাকাতি করা হচ্ছে, যারা পালিয়ে গেছে তারা যেমন ভোট ডাকাতি করেছে, পোস্টাল ব্যালটে এমন একটা ষড়যন্ত্র চলছে। মানে আমাদের সামনে যে বিষয়গুলো এসছে এখন, প্রথম সমস্যাটা হচ্ছে আমরা মানে এই স্কেলে পোস্টাল ব্যালট কিন্তু আগেও আমাদের কাগজে কলমে ছিল, প্রবাসীদের জন্য ছিল না। আমাদের যে যারা নির্বাচনী দায়িত্ব পালন করেন তাদের অনেক এলাকায় যেতে পারেন না, তাদের জন্য এই অপশনটা ছিল। কিন্তু এই স্কেলে পোস্টাল ব্যালট আসলে আগে আর কখনো ছিল না। প্রাথমিকভাবে আমি মনে করি যে পোস্টাল ব্যালটকে আমাদের আরও ওয়াইড স্প্রেড করা দরকার, কিন্তু প্রথমবার হিসেবে কিছু প্রশ্ন, মানে আপনি একটা জিনিসের সাথে যখন যথেষ্ট অভ্যস্ত না, কিছু ভিডিও আমাদের সামনে এসছে, এগুলো নানান ইন্টারপ্রিটেশন হচ্ছে। তো আমি চাইবো যে এই ব্যাপারে নির্বাচন কমিশন সতর্ক থাকবে। আর রাজনৈতিক দলগুলোরও উচিত যেখানেই কোনো ব্যত্যয় হচ্ছে, খেয়াল করবেন জামাত বা এনসিপিও নানান ইস্যুতে খুবই কঠোর চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। এর মানে এই না যে তারা একেবারে আস্থা হারিয়ে ফেলছেন, কিন্তু যখনই কোনো একটা অনিয়মের ঝুঁকি দেখা যাচ্ছে, টেনশন দেখা যাচ্ছে, জামায়াত ইসলামীর নেতারা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে নির্বাচন কমিশনের নালিশ করে এসছেন, যদিও কনস্টিটিউশনালি নির্বাচন কমিশনের নামে প্রধান উপদেষ্টার কাছে নালিশ করা যায় না, এনসিপি বলেছেন যাবে কিনা সেটা বলেছেন না, কিন্তু এই যে চাপটা, এই চাপগুলো সব দলই তাদের জায়গা থেকে দেবে, যাতে যতটা সম্ভব অনিয়ম কমিয়ে রাখা যায়। এগুলোকে আমি ওভাবেই দেখতে চাই। জি, পোস্টাল ব্যালট নিয়ে যদি আপনার কোনো থাকে, এক ধরনের অভিযোগ কিন্তু জামাতের দিকেই বেশি যাচ্ছে, পোস্টাল ব্যালট নিয়ে তারা এক ধরনের কারসাজি করছে। দেখেন, আমি আজকে তারেক রহমান সাহেব তো আজকে প্রথম কোনো রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করেছেন। এর আগে উনি আসার পর থেকে কিন্তু রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ ছিল, এই জন্য উনি সবগুলো মাহফিল করেছেন। এবং ওনার বিভিন্ন দোয়ার মাহফিলে ওনার যে ভাষ্য এবং ওনার জানাজাতে ওনার যে মাত্র 52 সেকেন্ডের যে বক্তব্য আমি খুব মুগ্ধ করেছে। আমি সব জায়গায় বলার চেষ্টা করেছি তারেক রহমান অনেক বিনয়ী, হ্যাঁ, এটা খুব আমার কাছে খুব চমৎকৃত হয়েছে। কিন্তু আজকে ওনার আজকে যে সমাবেশটা রাজনৈতিক বক্তব্য যেটা দেখলাম, সেটা আমরা গত 17-18 বছরের একটা প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। মানে ব্লেম গেম যেটা আমরা সবসময় করে থাকি। আমি আজকে খুব ভালো লাগতো যদি আজকে পলিসি যে বিভিন্ন জন যে পলিসি দিয়েছে, পলিসি নিয়ে যদি আজকে ডিবেট হতো বা এটা নিয়ে যদি সমালোচনা হতো, যে এটা জামাতের পলিসি সাবমিটে এই বিষয়গুলো ধরে ধরে যদি ভুলগুলো ধরিয়ে দিত, যে আপনার এখানে এত বাজেট, এখানে আপনি এই প্ল্যানটা কীভাবে করলেন, হ্যাঁ, আপনি 39% থেকে 19% কীভাবে নিয়ে আসবেন, এগুলো নিয়ে যদি আলোচনা হতো, আমার কাছে মনে হতো নতুন বাংলাদেশের নতুন কিছু পেলাম। কিন্তু আজকে কি দেখেছি, আজকে তারেক রহমান সাহেব আজকে প্রথম কথা বলেন পোস্টাল ব্যালট নিয়ে মানে দুর্নীতি করার একটা বিষয় আনলেন। তারপরে ওনার দলের লোকজন যখন স্লোগান দিচ্ছেন তখন ধমক দিচ্ছেন, স্লোগান দিলে কিন্তু তুমি গুপ্ত। তার মানে নিজের দলের লোকদেরকে উনি অ্যাড্রেস করছেন যে তুমি গুপ্ত। তারপরে আবার 71 নিয়ে আসলেন উনি, হ্যাঁ, যদিও এতদিন পর্যন্ত 71কে আসলে যারা, আমি মনে করি 24 হচ্ছে 71 ধারাবাহিকতা, 71কে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এতদিন পর্যন্ত 71-এর কথা বলে বলে আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করা হয়েছে, আমাদের ভবিষ্যৎকে খেয়ে ফেলা হয়েছে, আমাদের ভবিষ্যতের অন্ধকার করা হয়েছে এতদিন পর্যন্ত। কিন্তু নতুন সেটা আমরা পেলাম। আমার 2012 সালে আমার তারেক রহমান সাহেব একটা বক্তব্য খুব ভালো লেগেছিল। তিনি বলেছেন যে আমাদের পূর্বপুরুষরা সবসময় 71 বলে 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 আমাদের এই পিছনের দিকে নিয়ে গিয়েছে, কিন্তু আমরা সামনের দিকে আগাতে চাই। এই বিষয়টা সামনের দিকে আমাদের আগানো উচিত। এই বিষয়টা নিশ্চয় পরে কোনো অনুষ্ঠানে আমরা আলোচনা করবো। আমরা এখন শেষ করবো আসলে।